ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তিনি শীর্ষ বিজেপি নেতাও। তিনি প্রথম ভারতে বুলডোজার নীতি সেটি চালু করেন। এটি মূলত দুষ্কৃতিকারী যারা রয়েছেন, যারা নানা রকম অপরাধ কর্মে লিপ্ত, সেটি প্রমাণিত হওয়ার আগেই তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়। সেই আদিত্যনাথকে আজ ভারতের সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করেছেন। এসব নিয়ে কথা বলবো। সঙ্গে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান, আমি সঙ্গে আছি সুপ্রিয় শিকদার। সেলিম খান, শুরুতেই যে টপিক সেটাই চলে যায় যে আদিত্যনাথকে এতদিন পরে সুপ্রিম কোর্ট কেন ভর্ৎসনা করলেন? দেখুন, এটা কিন্তু প্রথম না যে আপনি যে ইস্যুটার কথা বললেন, বুলডোজার নীতি। এই বুলডোজার নীতি আদিত্যনাথই চালু করেছিলেন এবং তার একটা মানে কি বলবো যুক্তি ছিল যে উত্তরপ্রদেশে আপনি জানেন, উত্তরপ্রদেশ, বিহার, এসব রাজ্যগুলোতে ক্রাইম রেট অনেক বেশি। এই অপরাধ কমানোর জন্য তিনি কয়েকটা জিনিস প্রয়োগ করেছিলেন। একটি হচ্ছে যে ক্রস ফায়ার, যে পুলিশে ধরে নিয়ে গিয়ে মেরে দিত অপরাধী। সন্দেহ হলেই যদি তার নামে প্রচার থাকে বা কেস মামলা থাকে তো তাকে গুলি করে মেরে দেয়। এরপরে তিনি যে নীতিটি নিলেন সেটি হচ্ছে যে বুলডোজার নীতি। বুলডোজার নীতি হচ্ছে যে বুলডোজার পাঠিয়ে ওই লোকের যদি নামে কোনো অভিযোগ থাকে, সেটা প্রমাণ হোক চাই না হোক, যদি মোটামুটি মনেই হয়, মানে প্রশাসন বা পুলিশ বা তারা যদি বিশ্বাস করে যে বুলডোজারের মাধ্যমে আমরা কিছু করব, তাহলে একটু বিশ্বাস হলেই ওই বুলডোজার নিয়ে গিয়ে তাদের ঘর বাড়ি, আশপাশের এলাকা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হতো। এই গুঁড়িয়ে দেওয়া কিন্তু মানে শুধু যে উত্তরপ্রদেশে না, আমরা অতীতে ইয়েতেও দেখেছি, আপনার দিল্লিতেও দেখেছি। দিল্লিতে এই বিশেষত এই দিল্লি দাঙ্গার পরপরই বিভিন্ন জায়গায় ঝুপড়ির কথা বলে, বস্তির কথা বলে বিভিন্ন এলাকা আপনার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একটা সুপ্ত সাম্প্রদায়িকতা কাজ করেছে। দেখা গেছে যে এই যে ঝুপড়ি বা এই ধরনের বাড়িগুলোতে যারা থাকেন তাদের একাংশ গরিব এবং এদের অধিকাংশই কিন্তু ধর্মীয় পরিচয় মুসলমান। ঠিক আছে, ফলে এদের বিরুদ্ধে কোনো কিছু করলে একে গরিব, তার উপরে ধর্মীয় পরিচয়ে তারা সংখ্যালঘু, ফলে তাদের ক্ষেত্রে প্রতিবাদটা সেইভাবে হয় না। এই যে এবারে যে সুপ্রিম কোর্টের যে ভর্ৎসনার শিকার হলেন, সেখানে কিন্তু এরকম দরিদ্র কেউ না। ফলে এখানে আপনি জানেন যে এলাহাবাদ যে শহর ছিল, সে এলাহাবাদের নাম কিন্তু বদল করা হয়েছে। এলাহাবাদের নাম করা হয়েছে প্রয়াগরাজ। এখানে প্রয়াগরাজ আমাদের যেরকম ঢাকা ডেভেলপমেন্ট অথরিটি বা রাজুক এরকম আছে, যে ওরকম প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি বলে একটা প্রতিষ্ঠান আছে। তাদের কাছে খবর গেল যে এইখানে একজন গ্যাংস্টার আতিক নামে, তার এই যে জমিতে ঘরবাড়িগুলো আছে, এই ঘরবাড়িগুলো হচ্ছে সেই গ্যাংস্টারের জমিতে গড়ে উঠেছে। তখন ওই গ্যাংস্টার কিন্তু তার আগেই মানে পুলিশের গুলিতে নিহত হয়েছে। তার ঘরবাড়ি যেগুলো সন্দেহের বশে গুঁড়িয়ে দেওয়া হলো, কিন্তু আদপে প্রমাণ হলো বা দেখা গেল যে ওই বাড়ি ঘর যে গুঁড়িয়ে দেওয়া হলো তার মধ্যে একটি ছিল একজন সম্ভবত এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক আলী আহমেদ ফাতেমি, একজন আইনজীবী যিনি এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী জুলফিকার হায়দার, সব 6 জনের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হলো। এবং যথারীতি তাদের যে বাড়ি গুঁড়িয়ে দেওয়ার সময় নানা ধরনের হৃদয় বিদারক দৃশ্যের মানে তৈরি হয়েছিল। সেই দৃশ্যগুলো কিন্তু এখন মোবাইল ফোনের কল্যাণে বা বিভিন্ন সিসিটিভির কল্যাণে সেই ছবি কিন্তু তখন সব জায়গায় ছড়িয়ে পড়ে। এবং এই মামলাটি প্রথমে এলাহাবাদ হাইকোর্টে যায়। এলাহাবাদ হাইকোর্ট কোনোভাবে এটাকে গ্রহণ করেনি। পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্টের যে বিচারপতি এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার বেঞ্চ, তারা কিন্তু এটা শোনেন এবং শোনার পরে এই যে যোগী সরকারকে তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। এর আগেও কিন্তু একাধিকবার এই যোগী সরকারকে বুলডোজার নীতির কারণে আপনার সুপ্রিম কোর্ট বিরুদ্ধে আদালতে সুপ্রিম কোর্টে মামলাটা ওনার বিরুদ্ধে তো হয় না, মামলা হয় হচ্ছে যে সংশ্লিষ্ট এই যে প্রয়াগরাজ অথরিটির বিরুদ্ধে মামলা হয়েছে। ফলে তাদেরকে যেরকম 60 লাখ রুপি ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে, যে প্রত্যেক যে 6 জন ক্ষতিগ্রস্ত তাদের প্রত্যেককে 10 লাখ রুপি করে ক্ষতিপূরণ দিতে হয়েছে। কিন্তু এই যে লোকগুলো, যে আপনার সে অধ্যাপক আলী আহমেদ ফাতেমি বলে, তিনি একজন অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক, মানে নিশ্চয়ই বয়স্ক মানুষ, তারপরে একজন আইনজীবী, প্রত্যেকটা লোকই তার ঘর বাড়ি, ধরুন কারো ঘর বাড়ি যদি মুহূর্তের মধ্যে বলা হচ্ছে যে রাতের বেলা তাদেরকে
নোটিশ দেওয়া হয়েছে, সকালের মধ্যেই পুরো গুড়িয়ে ফিনিশ করে দেওয়া হয়েছে, একদম ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি। তো এই জিনিসটা কিন্তু আপনার ইয়েতে চলেই আসছে, উত্তরপ্রদেশে চলেই আসছে, এবং কোনো আদালতের রায়ই কিন্তু এটাকে থামাতে পারছে না। যদি এর আগে দেখেন যে 2023-24-এ লখনৌ, যেটা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌর একটা জায়গার নাম হচ্ছে আকবরনগর। এই আকবরনগর এলাকায় প্রায় 1100 আবাসিক ভবন, ভবন সেটা বড়ও হতে পারে ছোটও হতে পারে, এরকম ভবন কিন্তু গুঁড়িয়ে দেওয়া হয়েছে, এবং প্রায় 100 বাণিজ্যিক ভবন, সেটা হতে পারে ছোট দোকান কিংবা মাল্টি স্টোর মল, এরকম হতে পারে, এরকম 100 বাণিজ্যিক ভবনকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ফলে মানে তাদের যে নীতি, যে কোনো জিনিস কোনো জায়গায় যদি অবৈধভাবে গড়ে ওঠে, সরকারি এই জায়গায় যদি অবৈধভাবে গড়ে ওঠে, তার জন্য নোটিশ দিতে হয়, কেউ নোটিশ দিলে কেউ আদালতে যায়, আদালতে মামলা হতে পারে, মামলার পরে সব কিছুর একটা প্রক্রিয়া আছে। কিন্তু এইখানে কোনো ধরনের কোনো প্রক্রিয়ার তোয়াক্কাই করা হচ্ছে না, সেখানে আদালতেরও কোনো তোয়াক্কা করা হচ্ছে না। সেই জায়গাটাই কিন্তু আপত্তি জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু এখানে একটা ভারতের সুপ্রিম কোর্টের এই আপত্তির পরেও একটা প্রশ্ন থেকে যায় যে বারবার একই ধরনের আপত্তি সত্ত্বেও কেন তাহলে থামছে না কেন? তাহলে কি মানে সেটি যোগী আদিত্যনাথ প্রশাসন কানে নিচ্ছেন না? আমি এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে আসলে এটিতে তো বিজেপির ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে, তাও নরেন্দ্র মোদী কেন তাকে থামাতে পারছে না? বিজেপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার যে বিষয়টা বলছেন, সে বিজেপি আসলে মানে সংখ্যালঘু বলি বা দলিত বলি বা এই ধরনের এদের নিয়ে কিন্তু খুব বেশি চিন্তিত না। হিন্দুদের মধ্যেও ধরেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা দলিত বা অন্য আছে বা বুদ্ধিস্ট বা খ্রিস্টান, মুসলমানদের কথা বাদ দিলাম, তারা মনেই করে যে মুসলমানরা তাদের ভোট দেন না, সুতরাং তাদের নিয়ে তাদের কিন্তু চিন্তা নেই। এই শ্রেণীর, এই মোদির আমলে বা যোগীর আমলে এই শ্রেণীর মানুষরা কিন্তু শুধু মুসলমানরা না, দলিতরাও কিন্তু বিপুল সংখ্যায় অত্যাচারিত হয়েছেন, প্রাণ দিয়েছেন, সব কিছু করেছেন। আপনি যদি নরেন্দ্র মোদী 2024-এর নির্বাচনী প্রচারগুলো লক্ষ্য করেন, তাহলে দেখবেন উনি কিন্তু কন্টিনিউয়াসলি এই মুসলমানদের বিরুদ্ধে বলে গেছেন। কখনো তাদেরকে বাইরের থেকে আগত লোকজন বলেছেন, কখন নানাভাবেই তাদেরকে কখনো বলেছেন যে মুসলমানরা কংগ্রেস জিতলে মুসলমানরা ইয়ে পাবে এবং তাদের মঙ্গলসূত্র নিয়ে নেওয়া হবে, কখনো বলেছেন যে তোমাদের ঘরে যে সম্পদ আছে সেই সম্পদ নিয়ে, হিন্দুদের সম্পদ নিয়ে মুসলমানদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেয়া হবে। বিজেপি একটা সুপ্ত সাম্প্রদায়িকতা সবসময় মানে বাঁচিয়ে রাখতে চায়, একে সুপ্ত অবস্থা, কখনো তার কাছে এটা সুপ্ত অবস্থায় থাকবে, কখনো এটা যখন যেটা তার কাছে মনে হয় সেই অবস্থাতেই রাখবে। এই কারণেই কিন্তু মোদিও যে খুব বেশি চান যে যোগীর রাশ টেনে ধরতে, এটা কিন্তু না, বরং বলা যায় মোদি এবং যোগীর মধ্যে পাল্লা দেওয়া হচ্ছে যে কে কত বেশি মানে হিন্দু সাম্প্রদায়িক শক্তির পক্ষে। এইটা কিন্তু মূল না, যে হিন্দু সাম্প্রদায়িকতা তারা যে একটা বিরাট হিন্দু প্রিয় লোক, বিষয়টা কিন্তু আসলে এরকম না। ভারতবর্ষের যে মূল সমস্যা, ভারতের যে নিজের মূল সমস্যা, সেখানে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কর্মসংস্থান না থাকাটা। সেখানে মানে লোকজনের চাকরি নেই, খাবার জিনিসপত্রের দাম বাড়ছে, এইসব জিনিস থেকে লোকের দৃষ্টি ঘোরানোর সব দেশে, এই সাবকন্টিনেন্টের সর্বত্র, এই সাবকন্টিনেন্ট পৃথিবীর বিভিন্ন দেশে যখনই কোনো সরকার দেখবেন যে সাম্প্রদায়িকতার কার্ড খেলবে, তখনই বুঝতে হবে যে সরকার ও বিভিন্ন বিষয়ে ফেল করছে। এই জন্যই তার কাছে মুখ্য বিষয় হয়ে উঠেছে সাম্প্রদায়িকতা। আচ্ছা, তাহলে আপনি যে ঘটনা বললেন মোদি কিংবা আদিত্যনাথ সম্পর্কে, তাহলে এই বুলডোজার নীতিকে আদিত্যনাথ সরকার চালিয়েই যাবেন নাকি এই রেশ আসলে টানা সম্ভব? আসলে এই রেশ তো থামানো সম্ভব না। যখন কোনো কিছু আপনাকে সাফল্য দেয়, ধরেন আপনি শেয়ার বাজারে টাকা খাটিয়েছেন এবং শেয়ার বাজারে টাকা খাটিয়ে প্রচুর লাভ করলেন, তখন কিন্তু আপনার মধ্যে লোভ সংক্রমিত হবে, এবং লোভ তো আপনি যখন 10 লাখ টাকা খাটিয়ে দেখা গেল আপনি 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকা লাভ করেছেন, আপনি তখন দেখা যাচ্ছে ঘটি বাটি বিক্রি করে আরও 10 লাখ টাকা কীভাবে ইনভেস্ট করা যায় সেরকম। তো এই যে সাম্প্রদায়িকতা, এই সাম্প্রদায়িকতা বিজেপিকে বলা যায়, মোদি যোগী সবাইকে কিন্তু তাদের ক্ষমতার চেয়ারে বসিয়েছে। তাদের ক্ষমতায় বসানোর কারণে কিন্তু তারা আজকে রাজত্ব করতে পারছেন। ফলে তারা এটা ছাড়বেন কিভাবে? যোগীর জন্য আরও বড় চ্যালেঞ্জ, কারণ যোগীকে আপনি জানেন যে যোগীকে একবার এই বিষয় তো 2024-এ পরপর সরিয়ে দেওয়ার একটা কথা উঠেছিল। 2024-এ যদি নরেন্দ্র মোদী আসলেই 300-র বেশি আসন পেয়ে, মানে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি আসতেন,
তাহলে যোগী আদিত্যনাথ এতদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকতেন কিনা সন্দেহ। ফলে যোগীর নির্বাচন হচ্ছে 2027-এ, 22 হয়েছে এবং 2027 সালে হচ্ছে তার বিধানসভা নির্বাচন। সুতরাং সেই বিধানসভা নির্বাচনে তাকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসতে পারলে প্রমাণ হবে যে এখন তার যতগুলো আসন আছে তার চেয়ে যদি উনি বেশি আসন নিয়ে আসতে পারেন তাহলে তার জন্য প্রমাণ হবে যে তিনি যথেষ্ট বড় নেতা। কারণ লোকসভার যে ভোটের হিসাব তাতে কিন্তু যোগী আদিত্যনাথ বিধানসভায় হেরে যাওয়ার কথা, কিন্তু তিনি যদি বিপুল ভোটে আসতে গেলে আর বিপুল ভোটে ফিরে আসেন তাহলে তিনি বিজেপির মধ্যেও আরও বড় নেতা হিসাবে প্রতিষ্ঠিত হবেন। যে মোদি চলে যাওয়ার পর একটা ভ্যাকুয়াম তৈরি হবে, তো মোদির জায়গায় কে নেবেন? ওদিকে অমিত শাহ বসে আছেন, রাজনাথ সিং আছেন, এদিকে যোগী আদিত্যনাথ একজন বলতে পারেন যে ভাই আমিও তো একজন বড় প্লেয়ার। তো কে বড় প্লেয়ার এটা প্রমাণ করারই হচ্ছে যে আপনি কত আসন পাচ্ছেন সেইটা। এখন বড় আসন পেতে গেলে বড় হিসাব হচ্ছে সাম্প্রদায়িকতা, ফলে এটা বন্ধ হবে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ভিজিট করুন itbbd.com।